আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডক্টর ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছিলেন কে? অবশেষে ফাঁস হলো আসল সত্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে মুখ ফিরিয়েছে আমেরিকা, বাংলাদেশকে বাঁচাতে এবার বিরাট অ্যাকশন নিল চীন। বইমেলায় নজর কেড়েছে শেখ হাসিনার ডাস্টবিন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই, ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডক্টর ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছিলেন কে? অবশেষে ফাঁস হলো আসল সত্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে আসতে হয়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর তার জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু হঠাৎ শেখ হাসিনার জায়গায় মোহাম্মদ ইউনূস কিভাবে প্রধান উপদেষ্টা হলেন? বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে একটি পডকাস্টে উপস্থিত হয়ে ডক্টর ইউনূস জানান, সেই সময় প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। হঠাৎ ঢাকায় আন্দোলনকারী ছাত্র নেতাদের ফোন যায় তার কাছে। তাকে বলা হয়, আপনাকে সরকারের প্রধান হতে হবে। ইউনূস বলেন, আমি তাদের জানাই না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না। তারা নাছোড়বান্দা, কিছুতেই ছাড়লেন না, শেষ পর্যন্ত রাজি হলাম। ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন বাংলাদেশ থেকে ছাত্র নেতারা ফোন করেন আমাকে। যদিও বাংলাদেশে সে সময় কী ঘটছে সেই সব খবর প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখতাম। তখন তারা বলল, শেখ হাসিনা চলে গিয়েছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্ররা। আমি তাদের কাউকে চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। তাদের বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছে, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল, না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো, না হলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। অধ্যাপক ইউনূস জানান, ছাত্ররা আবার আমাকে ফোন করলো, বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা প্রথম সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? আর তারা আর কোনো কথাও বলেনি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, ঘন্টা দুয়েক পর হাসপাতালে একজন নার্স এলেন, তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বলেন, সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আমি আপনার কাছ থেকেই এটা জানলাম। আমেরিকার আর্থিক অনুদান বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছে বাংলাদেশ, তবে এরই মধ্যে প্রকৃত বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। বাংলাদেশের নিকটবর্তী চীনা কুমইংয়ে 3টি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো।
বিশেষ সংক্রান্ত জটিলতার জন্য বাংলাদেশের যে রোগীরা ভারতে এসে চিকিৎসা করাতে পারছিলেন না, তারাই এবার কুনমিংয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন খুব সহজেই। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্বাস্থ্যসহ একাধিক বিষয় নিয়ে সাহায্যের জন্য গিয়েছিলেন চীন সফরে। সেখানে মিলছে এই আশ্বাস। ইউনানের ডেপুটি গভর্নর বেজিং গিয়েছিলেন তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে। সেই বৈঠকেই বাংলাদেশিদের জন্য কুনমিংয়ে 3টি হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়ার আশ্বাস মিলেছে চীনের তরফে। এমনকি রবিবার তৌহিদ জানান, বাংলাদেশে হাসপাতাল তৈরি করতে ইচ্ছুক চীন। ঢাকার কাছে সরকারি জমিতে হাসপাতাল নির্মাণের ব্যাপারে কথাবার্তা হয়েছে চীনের আধিকারিকদের সাথে। এমনকি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে তৃতীয় শ্রেণীর হাসপাতাল তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে দুই পক্ষের। বাংলাদেশ জামায়াতে ইসলাম এই আবহে ভূয়সী প্রশংসা করেছে চীন। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমতো অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পথে জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সমাজ মাধ্যমে ঘটছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। গত 29শে জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বান্তক কঠোর হরতাল করবে দলটি। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। বিবৃতিটি বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমতো অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করেছে বিএনপি জামায়াতের লোকেরা। বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ নেতাকর্মীকে হরতাল অবরোধ সহ জ্বালাপোড়া কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পথে জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাপোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। এমতো অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এই সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 21শে বই মেলায় নজর কেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনার ডাস্টবিন। রোববার 2 ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে বানানো ডাস্টবিন ঘিরে উৎসুক মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ বা ময়লা ফেলছেন। ডাস্টবিনটির চারপাশে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আঁকা শেখ হাসিনার একটি গ্রাফিটি। ডাস্টবিনে ময়লা ফেলার ছবি তুলছিলেন কলেজ শিক্ষার্থী আমিনুল। তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসক ছিল, তার এই করুণ পরিণতির জন্যই সে নিজেই দায়ী। শেখ হাসিনা ডাস্টবিনের উদ্যোগ সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সদস্য আদনান মাহমুদ বলেন, ডাস্টবিন বানিয়ে শেখ হাসিনাকে ঘৃণার প্রতিচ্ছবি হিসাবে দেখানো হয়েছে। তার স্বৈরাচারী আচরণ যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ মনে রাখবে। আমরা শেখ হাসিনার ডাস্টবিনের মাধ্যমে বার্তা দিতে চাই, ভবিষ্যতে যারা স্বৈরাচারী হবে তাদের পরিণতি এমন হবে।